প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অথবা কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দিবেন, অথবা 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষার রিটেন পরীক্ষা দিবেন অথবা এমসিকিউ পরীক্ষা দিবেন, তাদের জন্য বিগত বছরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আমি আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সম্পূর্ণ প্রশ্ন সমাধান দিব। তো চলুন শুরু করি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আবারও বলছি, বিগত পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্ন সমাধান খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা যদি চাকরি খুব তাড়াতাড়ি নিশ্চিত করতে চান, তাহলে বিগত বছরের প্রশ্ন আপনাদের পড়া উচিত। তো চলুন শুরু করি। এক নম্বরে আপনাদের আসবে অর্থসহ বাক্য রচনা। দেখেন, সপ্তমে চড়া, প্রচণ্ড উত্তেজনা। দেখেন, সপ্তমে চড়া দিয়ে বাক্য রচনা। বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ এখন সপ্তমে চড়েছে, এখন প্রচণ্ড উত্তেজনায় সৃষ্টি করেছে। সব কেচে গুন্ডুস, নতুন করে আরম্ভ করা, সবটাই ভুল হয়েছে, আবার কেচে গুন্ডুস করতে হবে দেখছি, মানে নতুন করে আরম্ভ করতে হবে দেখছি। সমাজে গৌরীদানের কিছু সুফল আছে। গৌরীদান অর্থ কি? বাল্যবিবাহ। বাল্যবিবাহের কিছু কুফল আছে। এরপরে হচ্ছে শরতের শিশির, সুসময়ের বন্ধু। আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির, যে তোর বিপদের দিনে পালিয়ে থাকবো? স্বর্ণ এখন কাঞ্চন মূল্যে বিক্রি হচ্ছে। কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য। এরপর দেখেন সন্ধি বিচ্ছেদ। সার্বভৌম, সর্বভূমি যোগ সৈনীয়। ষোড়শ, ষট যোগ 10। দুলোক, পর্যালোচনা, পরিযোগ আলোচনা, পর্যালোচনা। দুলোক, দ্বীপযোগ লোক। সংবিধান, সমযোগ বিধান। আমি আবারও বলছি, বিগত পরীক্ষার প্রশ্ন আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা প্রশ্নই বিশ্লেষণ করে যারা অভিজ্ঞ টিচার আছে তাদেরকে দিয়েই এই প্রশ্নগুলি করানো হয়। সেজন্য তারা যেগুলি গুরুত্বপূর্ণ তারাই তো সেগুলি সাজিয়েছে। এইভাবে আপনারা সকল প্রশ্ন যদি আপনারা সমাধান করেন বিগত পরীক্ষার, তাহলে অন্য যে আলোচনা থেকে পড়ার বেশি একটা দরকার নেই। আগে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সমাধান করবেন, এরপরে আপনারা বুঝবেন যে কোনগুলি পরীক্ষায় আসার বেশি সম্ভাবনা থাকবে। এরপর দেখেন, সংক্ষেপে উত্তর দিন। যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত নৈয়ায়ী, অর্থাৎ এক কথায় প্রকাশ। বিপরীত শব্দ লিখুন। সন্ন্যাসী, সন্ন্যাসীর বিপরীত শব্দ গৃহী। আকাশ শব্দের দুটি সমর্থক শব্দ লিখুন। গণন, অম্বর। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কালির দাগ সহজে মোছে না, এটা একটি সম্বন্ধকারক, সম্বন্ধে ষষ্ঠী। মুমূর্ষ শব্দের সঠিক বানান লিখুন। দেখেন, দুই পাশেই রসুকার, মাঝখানে দীর্ঘকার, এভাবে মনে রাখবেন। এবার দেখেন, 15টি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয়। এটাও আপনারা পড়তে পারেন বা অন্য কোনো বই থেকেও আপনারা পড়তে পারেন। দেখি আমরা একটু পড়ে যাই যে বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ে তোলার জন্য আমাদের সচেতন প্রচেষ্টা প্রয়োজন। প্রথমেই দরকার সমান সুযোগ নিশ্চিত করা, যাতে প্রতিটি নাগরিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানে সমান অধিকার পায়। শিক্ষার প্রসারে সরকারি উদ্যোগ বাড়াতে হবে, বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। তৃণমূল পর্যায়ে নারীদের ক্ষমতায়ন করতে হবে এবং তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যকর করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে সাম্প্রদায়িকতা ও বর্ণবৈষম্যের মতো সমস্যা দূর করতে হবে। প্রযুক্তি ও ডিজিটাল সেবার মাধ্যমে গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ঘটানো সম্ভব। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা জরুরি। নগর ও গ্রাম অঞ্চলের মধ্যে উন্নয়নের বৈষম্য কমাতে উন্নয়ন প্রকল্পে ভারসাম্য আনা দরকার। সমতাভিত্তিক ভূমি সংস্কারের মাধ্যমে ভূমিহীন কৃষকদের জমির অধিকার নিশ্চিত করা উচিত। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করতে হবে। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। তরুণ প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সচেতন করার জন্য শিক্ষা ব্যবস্থায় মানবিক মূল্যবোধের চর্চা অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সাম্যবাদী সমাজ গঠনের জন্য গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সর্বোপরি জাতিগত ও সামাজিক বৈষম্য দূরীকরণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এরপর দেখেন ট্রান্সলেশন। আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম। আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সামিনেশন সেন্টার জাস্ট নাও। এইমাত্র এরকম যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে এই সেন্টেন্সটা লেখা হয়েছে। হ্যাঁ, আপনার একটা কাজ আপনি শুরু করেছেন, এখনও আপনার কাজটি চলমান আছে, কাজের ফলটা এখনও আছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সামিনেশন সেন্টার জাস্ট নাও। আর একটা ইংরেজিতে যে ওয়ার্ডটা যদি জাস্ট নাও থাকে সেটা দিয়েও বুঝবেন যে আপনার সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্টস উইথ আদার্স। আমি সপ্তাহে 2 বার বাজারে যাই। আই গো টু মার্কেট টোয়াইস আ উইক। আমি এক কথার মানুষ। আই অ্যাম এ ম্যান অফ ওয়ার্ড। লাইনটি কেটে দাও, পেন থ্রু দ্য লাইন। এরপরে দেখেন প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি উইল স্টিক টু নাথিং। I have no ambition for fame. Fortune smile on হতে পারে, আপনও হতে পারে। The brave always guard against danger. The Titanic sank into 1912 AD. বাক্যের অর্থ কি? যে কোনো কিছুর প্রতি স্থির থাকতে পারবে না, সে কোনো কিছুর প্রতি স্থির থাকতে পারবে না। He will stick to nothing. আই হ্যাভ নো অ্যাম্বিশন। আমার খ্যাতির প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। সাহসীদের উপর ভাগ্য সদয় থাকে। ফরচুন স্মাইলস অন দ্য ব্রেভ। অলওয়েজ সর্বদা বিপদের বিরুদ্ধে সতর্ক থাকুন। অলওয়েজ গার্ড অ্যাগেইনস্ট ডেঞ্জার। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন্টু 1912। টাইটানিক 1912 সালে ডুবে গিয়েছিল। এরপরে দেখেন, এরপরে আসবে আপনার 7 নম্বরে কি আছে? ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এটা অর্থ, অর্থ সহ বাক্য রচনা। দেখেন ওয়ান্স ইন এ ওয়াইল অর্থ হলো হঠাৎ। এরপর এটা দিয়ে বাক্য কি? ইউ মেট সাম রিয়েলি ইন্টারেস্টিং পিপল এভরি ওয়ান্স ইন এ ওয়াইল। হোয়াইট এলিফ্যান্ট কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক। তো কি? হি ইজ এ হোয়াইট এলিফ্যান্ট ইন this office. Against the rainy day, দুর্দিনের প্রতিকূলে, it's wise to have an emergency fund safe against the rainy day. In a nutshell, মানে সংক্ষেপে, tell the story in a nutshell. এরপর সাইন ডাই, অনির্দিষ্টকালের জন্য। The case was adjourned, সাইন ডাই। এরপর দেখেন প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ, write a paragraph on student politics within 10 সেন্টেন্স। 10 সেন্টেন্সে স্টুডেন্ট পলিটিক্স নিয়ে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। দেখেন এটাও লিখতে পারেন, আর আপনারা নিজেদের মতো করেও অন্য জায়গা থেকে পড়তে পারেন। স্টুডেন্ট পলিটিক্স ইজ এ ফেনোমেনন where students actively participate in political activities, often representing various political ideologies or agendas within academic institutions. It plays a significant role in shaping the political awareness and leadership skill of young individuals. As many prominent political leaders have emerged from student political movements, however, student politics can also lead to a challenge such as disruptions in academic activities, conflicts or divisions among students. Balancing activism with academic priorities is crucial to ensure that student politics contributes positively to both personal growth and social development. এরপর দেখেন সংক্ষেপে উত্তর দিন। এক সরল কোণের মান কত? 180 ডিগ্রি। 3 ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তার 2 ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে? দেখেন যেহেতু প্রথম গাছ থেকে 3 ফুট দূরত্ব, তাই এক পাশে মোট গাছ হবে
তাহলে আপনি 27 ফুট বলছে, তাহলে 3 দিয়ে ভাগ যোগ 1। কারণ হচ্ছে আপনার যেহেতু প্রথম যে গাছটা এবং শেষের গাছটা, হ্যাঁ, এই জন্য 1 যোগ হবে। হ্যাঁ, প্রথম যে দূরত্বটা সেটা তো আপনার সে কাউন্ট হবে না, সেই জন্য 1 যোগ। 2 ধারে গাছ আছে তাহলে 20টি। ঠিক আছে, এটা এক ধারের গাছ 10টি, 2 ধারের গাছ হবে 20টি। এরপরে দেখেন 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি। 11 থেকে 20-এর মধ্যে 11, 13, 17, 19 মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেয়া যায় না। ভাগ দেয়া যাবে কিন্তু ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ আসা যাবে না, সেটাই বলছে। মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যাবে না। দেখেন 11কে 11 দিয়ে ভাগ দিবেন, হ্যাঁ, আর 1 দিয়ে ভাগ দিতে পারবেন। হ্যাঁ, অন্য সংখ্যা দিয়ে ভাগ দিলে কি আসবে? ভগ্নাংশ আসবে। তো এইগুলো হলো মৌলিক সংখ্যা। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? কত? দেখেন এটা মুখে মুখেও করা যায়। বলছে প্রস্থের 3 গুণ। তার প্রস্থ যদি হয়, যদি আপনার 3, মনে করেন প্রস্থ 3, আর তাহলে দৈর্ঘ্য হবে 3 আটা 24। আয়তক্ষেত্রের প্রস্থ মনে করেন এখানে ধরছে আয়তক্ষেত্রের প্রস্থ দেয়া আছে কি প্রস্থ 8 মিটার, তাহলে দৈর্ঘ্য হবে কি প্রস্থ 3 গুণ 3 আটা 24 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? হ্যাঁ, পরিসীমা আপনার যদি পরিসীমা আপনারই করেন, পরিসীমা মনে করেন এই যে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র আছে, পরিসীমা কি? এই সব এত এইটা কতটুকু দূরত্ব, এইটা কতটুকু, এটা কতটুকু, এটা কতটুকু, এটা একবারে লেখায়। দেখেন 2 দিয়ে গুণ, মানে 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ। এই দেখেন 2টা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য। তাহলে 2 দিয়ে যদি গুণ করেন, দৈর্ঘ্য প্লাস প্রস্থকে, দৈর্ঘ্য আর প্রস্থ যদি যোগ করে 2 দিয়ে যদি আপনি গুণ করেন, তাহলেই আপনার পরিসীমা চলে আসবে। ঠিক আছে। আর যদি আপনি চান যে দেখেন এখানে বলছে যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটাতে 8 আর এটা কত 24। হ্যাঁ, এটা 24, এটাও 24, এটা কত 8, তাহলে 8 8 16 আর 24 24 কত, সব মিলে 64 হয়। 24 24 আর 48 আর 8 8 16, তাহলে 48 আর 16 64। এভাবে আপনারা করে ফেলতে পারবেন। আর সূত্র দিয়ে যদি করেন এইভাবে করবেন। এরপরে দেখেন, এরপর হচ্ছে আপনার আপনি যদি এরপরে চলে যান, পরের পেজে আমরা যাই। পরের পেজে যদি যেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি এটাকে পরের পেজে যদি যেতে চাই তাহলে পরেরটা কি ছিল আপনার? ধারার পরের সংখ্যাটি লিখুন। পরের সংখ্যাটি লিখব, কিভাবে লিখব? দেখেন 3 4 7 11 আছে, তাহলে আপনারা এইটা যখন আপনার ধারার যে কোনো ধারার পরের সংখ্যা লিখতে যাবেন, আপনারা দেখবেন এদের মধ্যে পার্থক্য কত আছে। দেখেন 3 আর 4 এর মধ্যে পার্থক্য কত? 3 আর 4 এর মধ্যে পার্থক্য হচ্ছে আপনার 3, দেখেন গুণেন 3 1। 3 আর 4 এর মধ্যে পার্থক্য কত? 1। এরপর দেখেন, এরপর 3 আর 4 এর মধ্যে পার্থক্য 1, 4 আর 7 এর মধ্যে পার্থক্য 3, 7 আর 11 এর মধ্যে 7 আর 4 11। ঠিক আছে। এরপরে পরের সংখ্যাটা তাহলে এখানে একটু খেয়াল করেন, 3 1 3 4, দ্বিতীয় পদ প্লাস প্রথম পদ। তাহলে দেখেন 3 আর 4, এইটার ক্ষেত্রে দেখেন যে প্রথম এইটা হলো ফিবোনাক্কি সংখ্যা, প্রথম দুইটা সংখ্যা যোগ করলে পরেরটা হয়।
হ্যাঁ, এটা দেখেন পার্থক্য করে, পার্থক্যের মধ্যে কোনো মিল আমার নাই। তাহলে এটা কি? পার্থক্যের মধ্যে আমাদের কি নাই? মিল আমাদের নাই। যদি মিল আপনাদের না থাকে তাহলে দেখবেন যে প্রথম দুইটা সংখ্যা দেখেন 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7 আর 4 যোগ করলে হয় 11। ঠিক আছে, এটা একটু ঝামেলা করতেছে। আচ্ছা, এরপর ওকে এইভাবে করে ফেলবেন যে 7 আর তাহলে 11 আর 7 কত? 18। পরেরটা হবে 18। দেখেন এরপরে পরের অঙ্কটা কি আছে? 3,600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে এবং অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে? আপনাদেরকে আমি প্রথমেই বলতে চাই, এই যে লাভ ক্ষতির অঙ্ক যখনই আপনারা করবেন তখনই আপনারা ক্রয় মূল্য আপনাদের বের করতে হবে। ক্রয় মূল্য যদি আপনি না বের করতে পারেন তাহলে আপনি আপনার লাভ বা ক্ষতি এটা হয় ক্রয় মূল্যের উপরে। ঠিক আছে, লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে আপনাকে ক্রয় মূল্য বের করতে হবে। 36 টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, তাহলে কি 3600 টাকা দরে দুটি চেয়ার আপনি বিক্রয় করলেন, একটি 20% লাভে অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। এখন এখান থেকে আপনি কিন্তু ক্রয় মূল্যটা বের করে নিতে পারেন কিভাবে? 20% লাভে যদি ক্রয় মূল্য মনে করেন, এখানে যদি আপনাকে আমি ছোট করে যদি এখানে এই যে এখানে বলছে যে 20% লাভে বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য, হ্যাঁ, এটা কিভাবে বের করলো? এই যে ঐকিক নিয়মে আছে যে আপনার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, হ্যাঁ, বিক্রয় মূল্য যদি আপনার 120 টাকা হয়, ওকে, বিক্রয় 20% লাভে বিক্রয় মূল্য 3600 টাকা হলে বিক্রয় মূল্য দেখেন 100 যদি 20 টাকা হয় তাহলে আপনার ক্রয় মূল্য হবে 100 টাকা। ঠিক বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে কত হবে? নিচে যাবে 120। আর যদি 3600 টাকা হয় বিক্রয় মূল্য, এই যে দেখেন এইভাবেই কিন্তু করা, 120 3600 গুণ কি 100, এইভাবে আসছে। এরপরে 20% ক্ষতিতে দেখেন এখানে কিন্তু 3000 টাকা ছিল আপনার ক্রয় মূল্যটা বের করে নিছি, এখানেও আপনার ক্রয় মূল্য পরের চেয়ারটার জন্য আপনার ক্রয় মূল্য বের করে ফেলতে হবে। তাহলে যদি ক্ষতি বলে তাহলে কি বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কি 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কি 100/80। আবার বিক্রয় মূল্য আপনার কত? 3600 টাকা। দুইটার ক্ষেত্রেই আপনার তাহলে 36 টাকা হলে কত? এই যে দুইটার ক্ষেত্রেই আপনাকে বের করে ফেলতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এটা বের করছে। আপনারা এখান থেকে দেখে আপনারা মানে ঘাবড়ায় যাবেন না, হ্যাঁ, অনেক হিজিবিজি লেখা। আপনাদের টার্গেট কি? ক্রয় মূল্য বের করা। দুইটার ক্রয় মূল্য বের করলেই তো আবার দুইটার বিক্রয় মূল্য তো আছেই, 3600 আপনি যোগ দিয়ে আপনার কি হলো? 7200 টাকা হলো বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হবে এই যে 3000 প্রথম বের করছেন, পরেরটা হচ্ছে 4500, তাহলে 7500। এবার দেখেন আপনার ক্ষতি হয়েছে কত? 7500 থেকে আপনার 7500 টাকা কি ছিল? আপনার 7500 টাকা ছিল মোট ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হয়েছে কম, তাহলে 300 টাকা আপনার ক্ষতি হয়েছে। ঠিক আছে, এরপরে দেখেন m² - 2m + 1 = 0 হলে দেখান যে এত। দেখেন এই অঙ্কটা করার সময় আপনার কিন্তু এই অঙ্কটা যখন আপনি করবেন, এই অঙ্কটা যখন আপনি করবেন, এইটার করার সময় বাম পক্ষ আপনার করার সময় আপনার কিন্তু একটা মান লাগবে, হ্যাঁ, মান লাগবে কোনটা? m + 1/m = 2। এটা কিন্তু দ্বিতীয় ধাপে আপনার বসাতে হবে। সেটা আপনাকে আমি দেখাচ্ছি যে কোথায় আপনার বসাতে হয়। এই যে দেখেন এই অঙ্কটা যখন হচ্ছে আপনি বাম পক্ষ আপনার আছে এইটা,
m4 প্লাস 1/m4 সমান সমান এটা আপনি ভাঙাইলেন, ভাঙাইয়া a প্লাস বি হোল স্কোয়ারের আপনার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a বলতে m স্কোয়ার আর b বলতে 1/m স্কোয়ার। এই যে এইটা এ আপনার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখেন তাহলে a প্লাস আচ্ছা ওইটা এখানে 1/a তো দিছে, আপনি যদি এইটাকে আপনার করেন, আমি যদি এখানে একটু মুছি, আপনার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি কি লিখতে হবে আপনাকে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, মাইনাস 2ab। তাহলে এই সূত্রেই কিন্তু এখানে বলছে, এখানে a বলতে m স্কোয়ার, a বলতে এখানে a সমান সমান m স্কোয়ার আর b সমান সমান 1/m স্কোয়ার, বুঝছেন এই সূত্র। তাহলে এইভাবে আপনি এটা করলেন, পরে দেখেন m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এখানে ভিতরে আরেকটা সূত্র পড়ে, হ্যাঁ সেটাই হচ্ছে এই মূল সূত্রটা। তাহলে এখানে এইটার ক্ষেত্রে দেখেন, এইটার ক্ষেত্রে a বলতে m আর b বলতে 1/m, ঠিক আছে। তারপরে এখানে তো মনে করেন এই যে এটা m স্কোয়ার এটা তো কাটা যায়, তারপর থাকে -2, এই -2 কিন্তু এই, আর এইটার সূত্র এই। এরপরে এখানেও কিন্তু আবার দেখেন m কাটা যায়, তারপরে কি থাকে -2, হ্যাঁ, আর এটার মান বসাইছি m প্লাস 1/m সমান সমান এই যে আগে আপনি বের করে রাখছিলেন, আপনি বের করে রাখছিলেন, দেখেন এই যে এইটা থেকে, এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আপনার একটা অংশ এখান থেকে বের করেছে, দেখেন m স্কোয়ার প্লাস 1 আর সমান সমান এই -2m কে ওই পাশে নেওয়া হয়েছে, তাহলে 2m থাকে। এরপরে m দিয়ে উভয় পক্ষকে কি করা হয়েছে, ভাগ দেওয়া হয়েছে। দেখেন এইটাকে, এটার পরের লাইনটা এইভাবে, আপনার পরের লাইনটা হবে এইভাবে, দেখেন উভয় পক্ষকে সবগুলোকে m দ্বারা কি করা হয়েছে, ভাগ দেওয়া হয়েছে, প্লাস এই দেখেন 1/m সমান সমান এই 2m/m, সবগুলোকে ভাগ দেওয়া হয়েছে। দেখেন m কাটা গেল, হ্যাঁ, তারপরে এই m দিয়ে এখানে উপরে দুইটা m আছে, তাহলে থাকলো কয়টা m, একটা m, তাহলে m প্লাস 1/m, এই দেখেন m প্লাস 1/m সমান সমান 2, ঠিক আছে, বুঝতে পারছেন। ঠিক ওই সূত্রটা দিয়ে বের করে এইখানে দেখেন m প্লাস 1/m স্কোয়ার সমান সমান 2 লিখে দিয়েছে, ঠিক আছে। তাহলে আপনাদের আর ভুল হবে না। এবার দেখেন সংক্ষেপে উত্তর দিন, সংক্ষেপে উত্তর দিনের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে, লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা, ভারত ও পাকিস্তান। রেনেসার সূত্রপাত হয় কোন দেশে, ইতালিতে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল, 1 নম্বর সেক্টর। এইচটিটিপি এর পূর্ণরূপ কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি, ইউনিকোড। 2024 সালে সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে, নেপাল। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত, বন অধিদপ্তরের মতে 3টি জেলা, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা। তবে প্রচলিত তথ্য মতে 5টি জেলা, এগুলো হলো খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়, অনুচক্রিকা। জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয়, 24 অক্টোবর 1945 সালে। ইন্টারপোলের পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কারের প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়, আলফ্রেড নোবেল, এবং প্রবর্তন করা হয় 1901 সালে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল কত, স্কেল বলতে হলো মূল বেতনটা কত, 9,300 টাকা থেকে 22,490 টাকা। আপনি ইনক্রিমেন্ট পাওয়ার পরে শেষে আপনার বেসিক বেতন হবে 22,490 টাকা, ঠিক আছে। এই ছিল একটি কম্পিউটার অপারেটর সম্পর্কিত প্রশ্নের সমাধান। এটা আপনারা জানেন যে এই যে দেখেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আপনারা এই ঢাকা মেট্রোপলিটন পুলিশেই যে আপনাদের এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেটা না, এই যে কোনো পরীক্ষার কম্পিউটার অপারেটরের প্রশ্ন যে কোনো পরীক্ষার কম্পিউটার অপারেটরে কিন্তু আসতে পারে। সেজন্য বিগত বছরের প্রশ্নগুলি আপনাকে সলভ করতে হবে। আমি এইভাবে আপনাদের প্রত্যেকটা রিটেন যে বিগত পরীক্ষার প্রশ্ন রয়েছে এইভাবে আপনাদেরকে সমাধান দিব। ইনশাল্লাহ আপনারা এগুলি সমাধান করলে আপনারা চাকরির পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকবেন এবং আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হবে। এই ভিডিওগুলি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।